ভাইয়া আজকের ভিডিওটি কিন্তু কোনো গল্প বা কোনো নিজের লেখা কাহিনী নয়, এই সম্পূর্ণ ইতিহাসকে সাক্ষী রেখে, যার পটভূমিকা শুরু ছিল 1940 সালে, যখন ব্রিটিশ পিরিয়ড চলছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই গল্পের পটভূমিকা শুরু হয়। 1939 থেকে 1945 যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন কিন্তু ব্রিটিশ শাসকেরা কিছু অস্থায়ী সেনা ছাউনি তৈরি করেছিল এই বাংলাতেই, যা আজও রয়ে গেছে গঙ্গার তীরবর্তী অঞ্চল জুড়ে। প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে এই সেনা ছাউনিগুলো, যেখানে 71-এর মুক্তিযুদ্ধের সময় কিছু উদ্বাস্তু পরিবার বাস করতেন বা তাদের আশ্রয় দেওয়া হয়েছিল। তাদের মধ্যে এক বয়স্কা বৃদ্ধা এখনও বেঁচে আছেন এবং তিনি থাকেন ওই সেনা ছাউনিতেই। তাই আমরা 3 বন্ধু বেরিয়ে পড়লাম সেই ঘটনা জানার জন্য। আমরা জানার চেষ্টা করব তিনি এখানে একাকী কীভাবে আছেন, তার কোনো আত্মীয় পরিজন আছে কি না, এবং তিনি কোনো সরকারি সাহায্য পান কি না। তার সাথে জেনে নেব এই সেনা ছাউনি তৈরি হওয়ার এবং পরবর্তী সময়ের সম্পূর্ণ ইতিহাস বা কাহিনী। বন্ধুরা, আপনারা অনেকেই হুগলি জেলার ত্রিবেণীতে এসেছেন এবং ত্রিবেণী থেকে কেউ কেউ কল্যাণী, গয়েশপুর, কাছড়াপাড়া বা বিভিন্ন জায়গায় গেছেন। যেতে হলে কিন্তু ত্রিবেণী বাস স্ট্যান্ডে আসতে হবে এবং সেখান থেকে টোটো, অটো বা অন্যান্য যানে করেই কিন্তু আপনাকে যেতে হবে কল্যাণী বা গয়েশপুর বা কাছড়াপাড়ার মতো জায়গাতে। আর যাওয়ার সময় ঠিক কিন্তু যেখানে ত্রিবেণী গাজী দরগাটা রয়েছে, সেই গাজী দরগাটা পার করে গিয়ে কিন্তু বাঁদিকে কিছু অংশ জুড়ে রয়েছে বেশ কিছু প্রাচীন ঘর, যেগুলো দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকার বা আর্চিং টাইপের, টিনের সেট এবং লোহা দিয়ে তৈরি করা। এই ঘরগুলো দেখে আমার একদম মনে কৌতূহল জাগলো, যেগুলো কিসের ঘর বা এখানে কেন করা হয়েছে। তা প্রথমে ভেবেছিলাম যে এইটা হয়তো কোনো কলকারখানার ভগ্নাংশ বা কোনো কলকারখানা আগে ছিল, তারই কিছু অংশ রয়ে গেছে। তো আমি একদিন মনে কৌতূহল জাগলো এবং ত্রিবেণীর কিছু লোকের সঙ্গে আমার পরিচয় হওয়ার পরে আমি জানতে পারলাম এগুলো তৎকালীন সময়, মানে 1940 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তৎকালীন সময় সেনা ছাউনি করা হয়েছিল এবং এখানে ব্রিটিশ সেনারা থাকতেন। তখন যে পটভূমিকা ছিল বা সেই সময়কার যে ইতিহাস, কেন এখানে করা হয়েছিল, কীভাবে হয়েছিল, এটা পরবর্তীতে আমি কী কাজে ব্যবহার করা হয়েছিল, সেই উত্তর খুঁজতেই আমরা কিন্তু চলে এলাম ত্রিবেণীর এই আর্ম ব্যারাকগুলিতে। একটা গা ছমছমে ভয়ঙ্কর পরিবেশ, যেখানে দিনে আলোতেও কিন্তু ভয়ে গা শিহরিত হয়ে উঠছে। গায়ে শিহরণ জাগানো এই পরিবেশের মধ্যেই প্রায় 60 থেকে 70টা এরকম বেস ক্যাম্প রয়েছে। ত্রিবেণী শিবপুর রোড ধরে গাজী দরগার অদূরেই অনিয়ন্ত্রিতভাবে গজিয়ে ওঠা কিছু জঙ্গল ও পুরনো বটগাছের নিচেই কিন্তু রয়েছে এই বেস ক্যাম্পগুলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে 1940 সাল নাগাদ ব্রিটিশ সৈনিকদের জন্য সাময়িক বসবাসের জন্য তৈরি করা হয়েছিল এই আর্ম ব্যারাকগুলিকে। অর্ধচোঙের আকারে ইটের দেওয়ালের কাঠামোর ওপর অর্ধবৃত্তাকারভাবে লোহার খাঁচার ওপরে কলগেটেড স্টিল বা লোহার চারুদে মোড়া এই অস্থায়ী আবাসনগুলির সামনের দিকে একটিমাত্র প্রবেশ দরজা ও পাশাপাশি 2টি জানলা। যখন ভিডিওর শ্যুট করছি, হঠাৎ সামনের দিকে নজর পড়ল, আঁতকে উঠলাম এই নির্জন জায়গায় একটি বুনো শুয়োর। পরে ফুলটা ভাঙল। এইখানে অনেক শুয়োর পালক আছেন যারা এই শুয়োরগুলোকে পালন করে এবং এই জায়গাতে ওই শুয়োরগুলোকে প্রত্যেক দিন চড়াতে নিয়ে আসেন। আমরা এগিয়ে চললাম, সামনে লক্ষ্য করলাম যে অনেক পুরনো আমলের কিছু ঘর রয়েছে। প্রত্যেকটা ঘরের মাপ কিন্তু এক। সামনে রয়েছে ছোট বারান্দা, হয়তোবা একসাথে অনেক লোকজনকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল, সেরকমই কিছু ঘটনা হয়তো হতে পারে। আমরা এইসব দেখে সামনের দিকে এগিয়ে চললাম। যদি কোনো স্থানীয় লোক পাই বা এখানের সেই শুয়োর পালককে খুঁজে পাই, যার কাছ থেকে এই জায়গা সম্বন্ধে অনেকটাই আমরা জানতে পারবো। ভাইয়া, যদিও বা একজন লোকের সঙ্গে দেখা হলো, কিন্তু তিনি অদ্ভুতভাবে আমাদের এড়িয়ে সামনের দিকে এগিয়ে চলে গেলেন। আমরাও এগিয়ে চললাম সামনের দিকে এবং কাছেই পেয়ে গেলাম একটি পুরনো আবাসন, যেটা প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে। উপরের পলেস্টরা খসে পড়েছে। আমরা ভেতরে প্রবেশ করতেই আচমকা মনের মধ্যে একটা ভয় অনুভূতি হলো। এই ঘরের ভেতর থেকে গজিয়ে উঠেছে একটি অশ্বত্থ গাছ, যার শেকড় কিন্তু ঘরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। ঘরটা অনেকটা পরিষ্কার হলেও ঘরে কোনো
লোকজনকে আমরা খুঁজে পেলাম না। প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িককালে আমেরিকান বংশোদ্ভূত ব্রিটিশ কানাডিয়ান ইঞ্জিনিয়ার ও আবিষ্কর্তা পিটার নিজেনের নির্মাণ কৌশলী এই ধরনের বেস ক্যাম্পগুলি, আর তার নাম অনুসারেই এই ধরনের আর্মি আবাসগুলির নাম হয়েছে নিজেন হার্ট। পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 থেকে 1945 আমেরিকা ও ইউরোপ জুড়ে ব্যাপকভাবে এগুলিকে ব্যবহার করা শুরু হয়। এই সেনা ছাউনিগুলির বহিরাবরণ লৌহ ও স্টিল নির্মিত, অর্ধচন্দ্রাকার বৃত্ত, বাঁকানো কাঠামোর ওপরে কিন্তু টিনের সেট তৈরি করেই এগুলো করা হয়েছিল, এবং সেই সময় এই ধরনের আবাসনগুলি খুব জনপ্রিয়তা লাভ করেছিল। আমরা এই সেনা ছাউনির ইতিহাস জানতে জানতে এগিয়ে চললাম সামনের দিকে, এবং দূর থেকে লক্ষ্য করলাম একজন ভদ্রলোক এদিকে এগিয়ে আসছেন। জেনে নিই ওনার কাছ থেকে এই বেস ক্যাম্পগুলো সম্বন্ধে, যদি উনি কিছু বলতে পারেন। কাকা, আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? এই বেস ক্যাম্পগুলো কবে বানানো হয়েছিল? মিলিটারির জন্য বানানো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হ্যাঁ, তারপরে কি কি হয়েছিল এখানে? তারপরে হচ্ছে 71-এর যেই দাঙ্গা হয়েছিল তখন নাকি শরণার্থীরা এখানে থাকতো, সব মেয়ে ছেলেগুলোকে নিয়ে সেখানে রেখেছিল। এখানে রেখেছিল, তাই তো? আর এই যে এই ঘরগুলো, এগুলো কখনো রক্ষণাবেক্ষণের জন্য সরকার থেকে কোনো ব্যবস্থা করা হয় না, কোনো ব্যবস্থা নেই, পড়ে আছে, সব খালি হয়ে গেলো। সব যত মেয়ে ছেলেগুলো বাংলাদেশ থেকে এসেছিল, ওরা সব আস্তে আস্তে সব কেউ যার ছেলে ছিল সেরা রিটেল হয়ে গেল। আর এখানে তো প্রচুর লোহা লক্কর এসব আছে, কেউ এই চুরি সব করতে আসে না কেউ? সব নিয়ে গেল, তো কেটে কেটে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে লেবার খাটছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যে মেয়ে ছেলেগুলো এসেছিল ওদের কি পুনর্বাসন দিয়ে দিয়েছে ইন্ডিয়াতেই, তাই তো? হ্যাঁ, আছে, কিছু কিছু লোক আছে, ওই একটা কোনা ঘরে একটা আছে, তার নাম আছে অফিসে। আচ্ছা আচ্ছা, ওরা সব বিধবা ভাত পায়, বিধবা ভাতা পায়। সব খরচা পায়। আর যাদের ছেলে বা মেয়ে ছিল না তাদের আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। না, ওরা এখানে মরে গেল সব। আচ্ছা আচ্ছা, ওকে, মানে এখানেই থাকতে থাকতে মরে এখানে গেছে। থাকতে থাকতে মরে গেল, এখানে মরে গেল। কতটা জমি আছে এখানে? 60 বিঘা। 60 বিঘা জমি টোটালটা? হ্যাঁ, আর টোটাল জায়গাতে এই ঘরগুলো আছে? ওই মাথা থেকে নিয়ে একবারে বালিঘাট পর্যন্ত আছে জায়গাটা। বালিঘাট অব্দি একদম? হ্যাঁ, আর এরকম সব গোদাম আছে, আর প্রত্যেক জায়গায় এরকম আর্চিং করে গোদাম করা আছে? এরকম করা আছে সব। সব ভেঙে চুরে লোহা পোহা সব যে যা পেলো এসব দেখো, এখন নেই, জাহাজ কাটা হচ্ছে না, এসব তারগুলো কাটছে, যে যা পাচ্ছে তাই নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এইগুলো কি আছে? এগুলো এগুলো ছিল, সব কোয়ার্টার ছিল, কোয়ার্টার ছিল, তাই তো? কোয়ার্টার ছিল, আর এগুলো সব ছিল, এগুলো সব আচ্ছা আচ্ছা আচ্ছা, রান্নাঘর সব, এই সাইডগুলো সব রান্নাঘর ছিল, তাই তো? আলাদা আলাদা সবাই এক একটা রুম। মানে এগুলো সব রান্নাঘর, কিচেন? আচ্ছা, এগুলো কিচেন ছিল। আর এগুলো হচ্ছে কোয়ার্টার ছিল সবগুলো। আর এগুলো ছিল টয়লেট, বাথরুম পায়খানা ছিল। উনিশশো 40-42, তার মানে 60 আর 24, তার মানে 84 বছর আগের ঘটনা। আর এই ঘরগুলো তার আগেকার করা, হ্যাঁ, 84 বছর আগেকার তৈরি ঘর। 100 পার হয়ে গেছে। এই যে যখন মিলিটারি ছিল, আজকের কথা। ব্রিটিশ পরাধীনতার অবসানের সময় ইউরোপীয় স্থাপত্যশৈলীর পরিশিষ্ট নিদর্শনস্বরূপ এই নিজেন হার্ট স্কুলই আজও নিজেদের জায়গায় অস্তিত্ব রক্ষা করে চলেছে। এরপর 1946 থেকে 48 সাল শুরু হয় ব্যাপক রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা, এবং দেশভাগের সময়ে ও তারও পরবর্তী যুগে 70-এর দশকের বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই সময়কালীন ওপার বাংলা থেকে আগত চালচুলোহীন লক্ষাধিক শরণার্থীর কাছে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছিল এই পরিত্যক্ত সেনা ছাউনিগুলি। সাম্প্রদায়িক দাঙ্গা আর সীমাহীন বিভেদ বিদ্বেষের রোষানলে বনিশিখায় দগ্ধ হয় লক্ষাধিক বাংলাদেশি, অনাশ্রিত, নিঃসম্বল, হতদরিদ্র সেই সকল হাজারো শরণার্থীর কাছে ত্রিবেণী এলাকার গঙ্গার তীরে নির্জনতার আধারে অব্যবহৃত এই সেনা ছাউনিগুলি হয়ে ওঠে সাময়িক আশ্রয়স্থল। তেমনি একজন আশ্রিত উদ্বাস্তু যিনি এখনও আছেন এই নির্জন জায়গাতে, আমরা কিন্তু আজ তাই সন্ধানে এখানে এসেছি।
এখানে গল্পের দ্বিতীয় অংশ শেষ। আমরা তার কাছ থেকে কিছু জেনে নেব, তিনি এখানে কতদিন ধরে আছেন এবং কিভাবে জীবনযাপন করছেন। তারপরের থেকে এই ক্যাম্পে। ও, তার মানে ওই মিলনগড় চর থেকে তুমি ক্যাম্পে এসছো এখানে। এখানে সরকারি সাহায্য কিছু পাও? হ্যাঁ হ্যাঁ, রেশনটা দেয় হ্যাঁ। আর মাসাহারা কিছু দেয়, এইটাই। তার মানে অনেক কষ্টতেই আছো এখানে। কোনো ভাতা টাতা পাও কিছু? হ্যাঁ, কোনো ভাতা পাও? না। ও, শুধু রেশনটা আর এইটাই পাও? হ্যাঁ, সরকারের তরফ থেকে এটা দেয়। এখানে কারেন্ট নেই তো না তোমার? না, কিচ্ছু নেই। তো রাতে গরম লাগলে কিভাবে থাকো, হাওয়া পাখা ছাড়াই? হ্যাঁ, জীবন তো কেটে গেল, হুম। এখন তো শেষ পর্যায়ে এসে গেছি। যখন মারা গেছে তখন বয়স কত ছিল? তোমার যখন মা মারা যায় তখন বয়স কত ছিল? তখন শোনো, বয়সের কথাটা না আমি অতটা ঠিক বলতে পারবো না। মানে অনেক আগে মারা গেছে তাই তো? না, অনেক আগে ও যায়নি। 2000 কত 9 সালে মনে হয় যায়। ঠিক আছে, ঠিক তোমরা আছে। কোথা থেকে আসছো? ভবানীপুর জেলা? হ্যাঁ। হ্যাঁ, এই নির্জন জায়গাতে একটিমাত্র বয়স্ক মহিলা বাস করেন, যার মা 2009 সালে মারা গেছেন এবং তিনি একমাত্র রয়েছেন, যার মাকে এখানে বাংলাদেশ থেকে যখন উদ্বাস্তুরা এসেছিলেন এখানে এই দেশে, তখন আশ্রয় দেওয়া হয়েছিল বা তিনি আশ্রয় পেয়েছিলেন। সেই মহিলা গত 2009 সালে মারা গেছেন, তার একমাত্র মেয়ে রয়েছে, তিনিও বয়স্কা। এরপর ইতিহাসের আবর্তনের ঘূর্ণিতে নকশালবাড়ি আন্দোলন শুরু হয়। সমকালীন উত্তাল রাজনীতির রণাঙ্গনে ত্রিবেণী শহরও কিন্তু প্রতিষ্ঠান বিরোধী, প্রতিবাদী, রক্তক্ষয়ী বিপ্লবের বীজ অঙ্কুরিত হয়েছিল। তৎকালীন সময়ে পুঁজিবাদী জোরদার এবং জমিদারদের বিরুদ্ধে হিংসাশ্রয়ী মারণ আন্দোলনে তপ্ত ভূমিতে ত্রিবেণী বাঁশবেড়িয়া অঞ্চলের নকশালদের কাছে এই পরিত্যক্ত বেস ক্যাম্পগুলি হয়ে উঠেছিল পুলিশের থেকে অজ্ঞাতসারে আত্মরক্ষার সহজলভ্য ডেরা। নকশালদের বিরুদ্ধে পুলিশি দমননীতির অনেক নিষ্ঠুর পৈশাচিক নীরব সাক্ষ্য বহন করে চলেছে গঙ্গাপাড়ের পরিত্যক্ত এইসব বেস ক্যাম্পগুলি। স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী সেই সময় পুলিশের দল গভীর রাতের অন্ধকারে নকশাল আন্দোলনে ধৃত অপরাধীদের প্রায় এখানে এনকাউন্টার করে হত্যা করতেন। আর অদূরে প্রবহমান গঙ্গার পাড়ের ছায়াময় নীরবতায় জ্বলে উঠত অনেক নামহীন নকশাল যুবকদের বেওয়ারিশ লাশের চিতা। ইতিহাসের অভিশপ্ত অধ্যায়ের অনেক উৎপীড়ন, শোষণ ও প্রতিকারহীন অত্যাচারের নির্বাক সাক্ষ্য বহন করে চলেছে এই নিজিন হার্টসগুলি। আজও আত্মবিস্ময় বাঙালি জাতির প্রাচীন ঐতিহ্য ও কৃষ্টির ইতিহাস পর্যালোচনার রুদ্ধদ্বারে চির উপেক্ষিত যাত্রাভিমানের মতোই সমাজের দৃষ্টিতে অবহেলিত হয়ে কালের গর্ভে বিলীন হয়ে চির অবলুপ্ত হবার প্রতীক্ষায় প্রহর গুনে চলেছে এই নিজিন হার্টগুলি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন। তাহলে আজ এখানে রাখি, আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন। নমস্কার।